প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছি। সরকারের সামনে তার টিকে থাকতে আর কোনো পথ কি খোলা আছে? উত্তর হচ্ছে একেবারেই না, স্রেফ না। গভীর রাত, টান টান উত্তেজনা সারা বাংলাদেশে। সতর্ক বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ, গোয়েন্দা। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। বাংলাদেশের চলমান পরিস্থিতির মধ্য দিয়ে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্য থেকে বাছাইকৃতভাবে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে প্রিয় দর্শক, আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। দর্শক মণ্ডলী, আজকের এই নিউজটা দেখলেই কিন্তু আপনার মনের যতগুলো জল্পনা কল্পনা এবং যতগুলো প্রশ্ন আছে সেগুলোর ধোঁয়াশা মিটে যাবে। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি। ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে, আজকে রাতে অথবা যে কোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে, এই মুহূর্তে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম। শোয়া পরা জামা পরেই আমি চলে আসছি। আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি। আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন, আরেকটা ফোন আমার হাতে। অডিওটা আপনারা শুনেন, তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো। জাওয়াদের ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের এই সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিচ্ছিল। তো জাওয়াদের ওয়াইফ ওখানে ছিল ইয়ারশটে। তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আমি 4 থেকে 7 দিনের বাজার করে রাখতে। সো চান্সেস আর আজকে রাতে 144 ধারা জারি হবে। অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে, তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড থ্রু হার নেক্সট প্ল্যান। অ্যান্ড মিলিটারি থেকে কি ডিসিশন আসছে সেটা এখনো জানায় নাই। সো ফখরুদ্দিনও এইভাবেই কিন্তু জেনারেল মঈন আহমেদ রাতের বেলা 144 জারি করছিল, যে ঠিক রাত 10টা-11টার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে 144 ব্রেকিং দিয়ে 144 দিয়ে সবাইকে আটকে দিচ্ছে। সো বাজার করার হইলে বাজার করো, মেডিসিন কেনার হইলে মেডিসিন কেনো, যা যা কেনার দরকার কিনে বাসায় keep it for at least 4-7 days worth of stuff and get ready and Allah karo and spread the news to your friends and family and loved ones. আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন, যে যেভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল, তখন সেই যেইভাবে 144 দ্বারা জারি করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয়েছিল। শেখ হাসিনা যে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে, যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে কোনো 144 দ্বারা জারি করতে পারে বলে একজন সেনা অফিসার তার পরিবারকে কি বললেন, যে 7 দিনের জন্য অন্তত বাজার এবং ঔষধপত্র, 7 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে। আবার উনি এই নিউজটা এভাবে দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয়। আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা, যেই মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা আমার 3 নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে। আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন, আজকে আমার 3টা ভিডিও করা লাগছে, কারণ সেনাবাহিনী 24 আওয়ার্সের ভিতরে কি ঘটতে পারে, বাংলাদেশে কখন কি ঘটে যাবে, সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার। তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে, কালকেও পালাতে পারে, আগামী 3 দিনের ভিতরেও পালাতে পারে, কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন। অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টনমেন্ট থেকে, ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। এবার দেশবাসীকে বলবো, আপনারা আশেপাশের দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন, যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না, কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলিগুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে। সরকারের সামনে তার টিকে থাকতে আর কোনো পথ কি খোলা আছে? উত্তর হচ্ছে একেবারেই না, স্রেফ না। অন্তত আমি সেটি মনে করি। বরং সরকার পদত্যাগের জন্য যত বেশি সময় নেবে, নিজেকে টিকিয়ে রাখতে, ক্ষমতায় টিকে থাকতে যত বেশি সময় নেবে, তার বিদায়টা অনেক বেশি করুণ হবে বলে আমার কাছে অন্তত মনে হয়। যদি বলি কেন, সরকার তো নিজেকে টিকিয়ে রাখতে এই আন্দোলনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এমন কোনো পথ নেই, রাষ্ট্রযন্ত্রের এমন কোনো কম্পোনেন্ট নেই যার কোনোটি ব্যবহার করেনি। সব কিছুই তো করেছে। এই আন্দোলনকে দমানোর জন্য একটা পর্যায়ে কি দেখলাম আমরা? কারফিউ দেওয়া হলো, সেনাবাহিনী পথে নামানো হলো, গণগ্রেপ্তার চালানো হলো, হত্যাযজ্ঞ চালানো হলো। এমন কি আছে যে করেনি? তারপরও কি পেরেছে আন্দোলন দমাতে? পারেনি তো। এবং যেই কথাটি আমরা সবসময় বলি, গোয়েন্দা ব্যর্থতার কথা, এই সব কিছু করে কি করা হলো? সরকার মনে করলো যে আন্দোলন দমাতে পেরেছে, সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করা হচ্ছিল। কিন্তু
উইলসন সেন্টার মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান কিন্তু বলেছিল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সংকটের সমাধান হয়েছে, তা নয়, কারণ সংকট আরও ঘনীভূত হতে পারে, তিনি স্পষ্ট এটি বলেছিলেন। এবং আরও অনেক বিশেষজ্ঞই এমন মন্তব্য করেছিল। গোয়েন্দা সংস্থা মনে করেছে বা তার ভিত্তিতে সরকার বলল যে সব কিছু নিয়ন্ত্রণে, অর্থাৎ আন্দোলন দমন পীড়ন চালিয়ে স্তীমিত করে ছাত্র নেতাদেরকে ঘরে তুলে দেওয়া হয়েছে, তারা নামার সাহস পাবে না। যে পরিমাণ ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, যে ধরনের রাষ্ট্রীয় রক্তচক্ষু প্রদর্শন করা হয়েছে, ছাত্র নেতাদেরকে অবৈধভাবে আটকে রেখে তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায়ের চেষ্টা করা হয়েছে, যে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, এত কিছুর সামনে এই ছাত্র নেতারা নিজেদেরকে দমায়নি। রক্তচক্ষুর সামনে তারা আরও বেশি বেশি করে জ্বলে উঠেছে শতগুণে, সহস্র গুণে। তাহলে কি হলো? এখন যেটি সরকার করতে পারে, আবারও টিকে থাকতে, দাঁত কামড়ে পড়ে থাকবে, যা যা করার তাই করবে আবারও, তাতে কি ফল আসবে? এই তো নিকট অতীতের বিষয়, নিকট অতীত না, চলমান বিষয় তো এটি। যা যা করেছিল তার কোনো কিছুই ফল দেয়নি তো, বরং বুমেরাং হয়ে ফিরে এসেছে। এখন যদি মনে করে যে না, এই অবস্থায় এসে কারফিউ দেওয়া হবে অথবা জরুরি অবস্থা জারি করা হবে, তাহলে হয়তো আন্দোলন আর দানা বাঁধতে পারবে না, সেটিও তো ভুল, প্রমাণ করে দিয়েছে তো। কারফিউর মধ্যে তো অনেকখানি শান্ত হয়ে গিয়েছিল। আমরা মনে করেছিলাম, হয়তো আমাদের অনেকে মনে করেছিল যে শান্ত হয়ে গেছে, কিন্তু আমরা বলছিলাম, ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে আগুন এই ছাত্রদের চোখে দেখা গেছে, তা নেভানো যাবে না সহজে। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আলোচনার আহ্বান জানানো হচ্ছে, অনেকটা নথি স্বীকার করে তিনি গণভবনে সবাইকে বসার আহ্বান জানালেন, কিন্তু ছাত্র নেতারা তো মুহূর্তের মধ্যে সেটি নাকচ করে দিয়েছে এবং 9 দফা দাবি থেকে এখন 1 দফায় এসে ঠেকেছে। সরকারের পদত্যাগ ছাড়া তারা আর কোনো কিছু মানতে চায় না। এই গণজোয়ার, এই গণ উত্তাল ঢেউ কীভাবে সামলাবে সরকার? সব কিছু দেখেছে অ্যাপ্লাই করে। এবং এই আন্দোলন যেভাবে দমানোর চেষ্টা করা হচ্ছিল, আমরা জানতে পারছি বিভিন্ন কর্নার থেকে যে ভারতের প্রেসক্রিপশনে সব কিছু করা হয়েছে। আপনারা জানেন যে 2019 সালে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করা হয়। কাশ্মীরকে যে বিশেষ অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল, এই অনুচ্ছেদে সেটি বাতিল করা হয়। এটি বাতিল করে কি হলো? কাশ্মীরকে 2 টুকরো করা হলো, সাধারণ 2টি অঞ্চলে পরিণত করা হলো, জম্মু এবং কাশ্মীর, এবং নিয়ে যাওয়া হলো কেন্দ্রের শাসনের অধীনে। এরপরে যে গণবিক্ষোভ দেখা দিয়েছিল, জনগণ উন্মত্ত হয়ে উঠেছিল, তা দমনের জন্য কেন্দ্র সরকার সেখানে সৈন্য মোতায়েন করলো, কারফিউ দেওয়া হলো এবং হাজার সৈন্য, বাড়তি সৈন্য পাঠানো হলো কেন্দ্র থেকে। ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো, দমন পীড়ন, গণগ্রেপ্তার সবই তো এখানেও চলেছে, একই অবস্থা। কিন্তু এখানে তো দমন করা যায়নি। ভারতে হয়তো সেটি হয়েছে, কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সব কিছু তো সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। এবং এই বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলনই তো আজ পর্যন্ত বৃথা যায়নি। আর এই যে আন্দোলনটি হয়েছে 71-এর পরে বা আগে, আর কোনো গণপ্রতিবাদ বা গণবিক্ষোভ এমনটা তো আর কেউ দেখেনি, ইতিহাসে নেই। তাহলে এই আন্দোলন থামাবেন কি করে? এখন নতুন করে জরুরি অবস্থা জারির একটা ব্যবস্থা হয়তো করা হতে পারে, কিন্তু সেটিকেও ছাত্র জনতা মানবে না। তারাও তো ঘোষণা দিয়ে দিয়েছে এর মধ্যে যে জরুরি অবস্থা জারি করে দমন পীড়ন চালিয়ে যদি সরকার মনে করে যে আন্দোলন দমানো যাবে, সেটি ভুল হবে। ভুল তো, কারফিউ তো এখনও চলছে, তার মধ্যে তো তারা সেগুলো ভেঙে চলে এসেছে, কোনো বাধা তাদেরকে টিকিয়ে রাখতে পারছে না। মাঝখান থেকে কী হবে? আরও কিছু মানুষের প্রাণ যাবে, আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, মুখোমুখি অবস্থানে আসবে সরকারি দল, বিরোধী দল অথবা ছাত্র জনতা। কি এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাব। এবং যেটি বলছিলাম, করুণ বিদায়টি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলছেন যে দাবি করেছেন এই যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে এই আন্দোলন ঠেকানোর জন্য, কারফিউ জারি করা হয়েছে, তার কারণ এটি না করা হলে গণভবন শ্রীলঙ্কার স্টাইলে দখল হয়ে যেত। যদি প্রধানমন্ত্রীর কথাটি সত্য হয়ে থাকে, তার যে প্রেডিকশন বা নানান ধরনের গোয়েন্দা তথ্য যদি তার কাছ থেকে থাকে, তাহলে তো সেদিকেই যাচ্ছে। শ্রীলঙ্কার মতন রাজপ্রাসাদ কিংবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসভবন দখল এখনও হয়নি, সেটি ঠেকানো গেছে। পরবর্তীতে যে আসলেই সব কিছু সামলে ওঠা যাবে, এমনটা ঘটবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বরং যত বেশি সরকার আরও বেশি হিংস্রতার রূপ নেবে, সেটি ঘটার সম্ভাবনাই বেশি। এবং এই জন্যই বলছিলাম যে যত বেশি সরকার দেরি করবে, তত বেশি হয়তো তার বিদায়টা করুণ হবে। আর শনিবারে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পুলিশ যেমন সংহতি জানিয়েছে, পুলিশ নিশ্চুপ দাঁড়িয়েছিল, কোথাও নীরব ভূমিকা পালন করেছে। শাহবাগে ছাত্র জনতার মিছিল দেখে শাহবাগ থানার পুলিশ সদস্যরা বাইরে থেকে ভিতরে চলে গেছে, বিজিবি সদস্যরা জাদুঘরের ভিতরে চলে গেছেন। আবার কোথাও সংঘর্ষ হয়েছে, এর মধ্যে কয়েকজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। আবার ছাত্রলীগ, যুবলীগের, শ্রমিক লীগের কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই যে ভাঙচুর চলছে, এর জন্য সরকার যে প্ল্যানিংয়ে জামাত শিবিরকে ব্যান করেছে,
নিষিদ্ধ ঘোষণা করেছে, এখন দায় চাপানোর চেষ্টা করবো যে এই আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়েছে, আবার হয়তো গণগ্রেপ্তার চলবে, আবার সেই একটা দুর্বৃত্তায়নের মধ্যে ভয়ঙ্কর একটা দুর্বৃত্তায়িত অবস্থার দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে সরকারের আত্ম-উপলব্ধি বাস্তবতার নিরিখে এবং ইতিহাসের নিরিখে যদি এসে থাকে, সেটি হয়তো জাতির মঙ্গল, নচেত জাতির জন্য ভয়াবহ আরও অনেক কিছু অপেক্ষা করছে এবং একই সঙ্গে সরকারের জন্য, শেখ হাসিনা প্রশাসনের জন্য। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।